নির্বাচন পরবর্তী সহিংসতায় আজও উত্তাল পশ্চিমবঙ্গ। মমতার মেয়াদ শেষকাল, শনিবার নতুন সরকারের শপথ। প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় সরকার, ফখরুল। পদ্মা ব্যারেজ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত অ্যানি। অন্তর্বর্তী সরকারের আমলে মামলা যাচাই করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্যাসিস্ট শাসন আমলে গায়েবী মামলা প্রত্যাহার। হামের উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু। দেশে পৌঁছালো 15 লাখ ডোজ টিকা। 10 মে আসছে আরও 1 কোটি, বললেন স্বাস্থ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুর সমাধান এবং বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদারে কাজ করছে সরকার। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা কম্পাস আয়োজিত দাতা দেশ ও সংস্থাগুলোর প্রতিনিধিদের সাথে সংলাপে বসে সরকারি উচ্চপদস্থ একটি প্রতিনিধি দল। উদ্দেশ্য বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পথ সুগম করা। সেই সমস্যাগুলো এখানে বলা যায়, যেমন যেহেতু বৈঠক শেষে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশে বর্তমানে জ্বালানি সংকট একটি বড় চ্যালেঞ্জ, যা মোকাবেলায় কাজ করছে সরকার। তিনি আরও বলেন, একই সঙ্গে বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদারেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের বে অফ বেঙ্গল যে আছে সেটাকে নিরাপদ রাখা, আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। রোহিঙ্গা ইস্যু, এটা আমাদের জন্য একটা বড় সমস্যা। এই সমস্যাটা আমরা সমাধান করতে চাই। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, নতুন সরকার দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি ও দেশকে স্থিতিশীল করতে কাজ করছে। গণমানুষের যে প্রত্যাশা ছিল সেটিও কিন্তু প্রতিপালন হওয়া শুরু করেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল রয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অবকাঠামো প্রতিটি ক্ষেত্রে কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কার্যকর সমাধান হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া লোপেজ আশা প্রকাশ করেন, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। So we have to focus on that, and we have to work together to try to create that environment that will help Bangladesh to move forward. আয়োজকরা বলছেন, এ ধরনের আলোচনা অব্যাহত থাকলে পরিবর্তিত পরিস্থিতিতে সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কার্যকর পথ বের করা সম্ভব হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। পদ্মা ব্যারেজ প্রকল্প দ্রুতই একনেক বৈঠকে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। অন্যদিকে শিক্ষামন্ত্রী জানান, নৈতিক অবক্ষয় রোধে স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে কাজ করবে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদা বৈঠক শেষে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। প্রাণ ও প্রকৃতির আধার নদী। দেশের দক্ষিণ পশ্চিমের প্রাণ প্রকৃতি ও নদী রক্ষায় শুষ্ক মৌসুমে পানি সংকট এবং ফারাক্কার বিরূপ প্রভাব মোকাবেলায় পদ্মা ব্যারেজ নির্মাণকে সমাধান হিসেবে দেখছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে পানি সম্পদ ব্যবস্থা বিষয়ক এক সভায় এ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। উত্থাপিত হবে একনেকে। পদ্মা ব্যারেজ, সেটার স্টাডি রিপোর্ট, কারিগরি দিক সমীক্ষা প্রায় সম্পূর্ণ। একনেকে মিটিং যেটি হবে, একনেক সভায়, তার আগ পর্যন্ত আমাদের প্রায়োরিটি বেসিস কি কি কাজগুলো সম্পন্ন করা দরকার ইমিডিয়েট, সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি। শিক্ষা ব্যবস্থা ও সহশিক্ষা কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, সামাজিক মূল্যবোধ ফেরাতে বিএনসিসি, গার্লস গাইডের মতো সংগঠনকে নিয়ে কাজ করবে সরকার। নেত্রকোনার মদনে মাদ্রাসা শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার বিষয়ে জানতে চান সাংবাদিকরা। 11 বছরের কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন, দৃষ্টিটা যাচ্ছে শিক্ষকের দিকে। এইটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? এই তো সেটা প্রথম তো সেটা অ্যাজ এ হোল আমাদেরকে ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস, সোসাইটির ভ্যালুস, ফ্যামিলি ভ্যালুস, এটাকে আপহোল্ড করার জন্য আজকের মূলত এই পলিসি ডিসকাশন হয়েছে, সেটাই আমরা করছি। প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা জানান, শিক্ষাদানকে আনন্দদায়ক করতে বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে সরকার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
দেশের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির ধারাগুলো নিয়ে সরকারের পরামর্শ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। সবার আগে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান ডক্টর তিতুমির। উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে যে চুক্তি হয়েছে তাকে সম্মান দেখাতে হবে। শুধু এক দেশ নয়, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে এগিয়ে যেতে কাজ করছে এই সরকার। আমরা তো বারবার বলছি যে চুক্তির প্রতিটি বিষয়ের মধ্যে একটা বিষয় খুবই নিশ্চিত, সেটি হচ্ছে যে আমরা কনসালটেশনগুলো করব এবং আমরা সেই মেকানিজমগুলো বার করব এবং যাতে করে বাংলাদেশের আমাদের স্বার্থ লক্ষিত হয়, কারণ সবার আগে বাংলাদেশ। আমি বারবার বলেছি যে বাংলাদেশ কোনো এক্সক্লুসিভ রিলেশনে বিশ্বাস করে না, বাংলাদেশ ইনক্লুসিভ রিলেশনে বিশ্বাস করে। অন্তর্বর্তী সরকারের সময়ে ঢালাওভাবে দায়ের করা হত্যা মামলাগুলো যাচাই বাছাই করে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ বিষয়ে ভুক্তভোগীরা আবেদন করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বুধবার জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি জানান, আওয়ামী লীগের সময় গায়েবী মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে বৈঠক করেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। কর্মসূচির প্রথম সেশনে ডিসি ও বিভাগীয় কমিশনারদের সাথে বৈঠকে বিভিন্ন বিষয়ের উপর পরামর্শ ও অনুশাসন দেন স্বরাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ইন্টারিমের সময় যেসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি সেগুলো বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যাহার করতে বলা হয়েছে আওয়ামী লীগের সময়কার গায়েবী মামলাও। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় ঢালাও আসামি করে হত্যা মামলাগুলোর বিষয়েও কথা বলেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো গণহত্যার মামলা এবং আওয়ামী ফেসিবাদী বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলা। আমরা যাচাই বাছাই করে দেখব যাতে প্রকৃত আসামি কারা সেটা আইইউ তদন্ত কর্মকর্তাগণ এটা তদন্ত করে দেখবেন, আর যাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যাতে নিষ্কৃতি দেয় সেই সুপারিশটা আমরা করেছি। তবে এটা আইনানুগভাবেই হবে। এক প্রশ্নের জবাবে পুশিনের ঘটনা আর ঘটবে না এমন আশাবাদ জানিয়ে মন্ত্রী বলেন, বর্ডার গার্ডকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা গতকালকে আমাদের বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। এর আগে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ডে জেলা প্রশাসকদের পূর্ণাঙ্গ সহযোগিতা চান বন ও পরিবেশ মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী। আমরা বলছি যে ওনাদেরকে আমরা যে কার্যক্রমগুলো হাতে নেই, যেগুলি হাতে আছে, যেগুলি হাতে নেব, সেগুলির জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করে পূর্ণ উদ্যমে, যাতে করে এগুলি ঠিকমতো বাস্তবায়ন হয়। ওনাদেরকেও বলেছি আমরা একটা রূপান্তরিত গণমাধ্যম ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। মিসইনফরমেশন এবং আমাদের ডিসইনফরমেশনকে কমব্যাট করা, ফেস করা, যতটা সম্ভব গণমাধ্যমের সঙ্গে সংযোগ রেখে এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা, সেগুলির দিকে আমরা মনোযোগ দিব। আমাদের জেলা প্রশাসক মহোদয়গণ যারা রয়েছে, যে আপনাদের সাথে আমাদের একটি যোগসূত্র এমনভাবে তৈরি হবে যে সূত্রের মাধ্যমে যাতে আমরা প্রত্যেকটি রুট লেভেলে তৃণমূল পর্যায়ে আমাদের যুবক এবং আগামী প্রজন্ম যারা রয়েছে তাদেরকে কানেক্টেড করে আমরা যাতে কর্মসংস্থানগুলো আমরা নিশ্চিত করতে পারি। এছাড়া এবার কোরবানির ঈদে পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকার জেলা পর্যায়ে লবণ সরবরাহ করবে বলেও জানানো হয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 6 জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্তভাবে ব্যারাকে ফেরানোর কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী জুন মাসের মধ্যে সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। সচিবালয়ে কোর কমিটির বৈঠকে প্রথমে দূরবর্তী জেলা থেকে, পরবর্তীতে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে সেনা সদস্যদের তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ আমলে 2024 সালের জুলাই মাসে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নামে প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় জুড়েই মাঠে ছিলেন তারা। 2 বছর পর নির্বাচিত সরকার ক্ষমতায় আসার 4 মাসের মাথায় ব্যারাকে ফিরছেন সেনা সদস্যরা।
ফসল নষ্ট হওয়ায় অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে হাওরবাসী। ঋণের ফাঁদে আটকা পড়েছে অনেক কৃষক। পরিবার পরিজন নিয়ে কিভাবে দিন কাটবে সেই দুশ্চিন্তা পেয়ে বসেছে তাদের। তবে বুধবার রোদ উঠায় ধান শুকাতে ব্যস্ত কৃষক কৃষানীরা। নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজারের চিত্র প্রায় একই। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। পানিতে তলিয়ে থাকা ধানগুলো বাঁচানোর আপ্রাণ চেষ্টা হাওরের কৃষকের। বৃষ্টির কারণে সময়মতো ধানগুলো কেটে ঘরে তুলতে পারেননি কৃষক। তড়িঘড়ি করে আধা পাকা ধান কেটে ঘরে তুলেছেন, সেগুলো ব্যবহারে অনুপযোগী। একটি মাত্র ফসল দিয়ে সারা বছর চলতে হয় তাদের। অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে হাওরবাসী। কৃষি বিভাগের তথ্যমতে নেত্রকোনায় বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে 17,000 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। কপালে চিন্তার ভাঁজ পড়েছে হাজারো কৃষকের। সামনের ঈদও যেন মাটি। বাড়তে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। 30 কাঠা ক্ষেত লাগাইছি। 30 কাঠা ক্ষেতের মধ্যে 8-9 কাঠার মতো কাটছি, আর বাদ বাকি যে জমি এগুলো পানির নিচে এখনো আছে। যে ধান সিদ্ধ দিছিলাম ওই ধানই এখন খাওয়ার মতো না, এই গন্ধ বাইরে হয়ে গেছে। হবিগঞ্জে পানিতে তলিয়ে গেছে প্রায় 11,000 হেক্টর জমির বোরো ধান। চলতি বছর জেলায় 1,23,644 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওর অঞ্চলে আবাদ হয়েছে 46,954 হেক্টর। কৃষি বিভাগ বলছে এরই মধ্যে হাওর অঞ্চলে 65% জমির ধান কাটা হয়েছে। তবে কৃষকের সাথে কথা বলে এবং সরজমিনে গিয়ে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে জেলার খোয়াই, কুশিয়ারা সহ সব কয়টি নদ নদীর পানি বাড়তে শুরু করায় হাওর অঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে। সুনামগঞ্জের হাওরে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নদ নদী ও হাওরের পানির প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। হাওর এলাকার উঁচু জায়গা ও ধান শুকানোর খোলাও পানি নিচে চলে যাচ্ছে। দীর্ঘদিন খোলায় ধান থাকায় পচে নষ্ট হচ্ছে। অন্য বাচ্চা কাচ্চার মুখ বাদ দিয়ে এত নাই, সব ধান পানি লয়ে গেছে। এই ভাতটা যে খাইতাছি এটা আগের বছরের ভাত খাইতাছি। এই বছর যে ভাতটা খাইতার এটা কোনো নিপুলক নাই। এখানে না পানি নেই, চারিদিকে ধান আমরা সব গেছে পানি তোলে। 20 কেজি 8 কেজি খাচ্ছি, আর 12 কেজি নিয়ে গেছি পানি। ওদিকে মৌলভীবাজারে গত 2 দিন ধরে বৃষ্টিপাত না হয় কিছুটা স্বস্তিতে কৃষক। 10 থেকে 12 দিন পর রোদের দেখা পাওয়ায় ধান শুকাতে ব্যস্ততা বেড়েছে কৃষকের। পাশাপাশি তলিয়ে যাওয়া ধান আবারও কেটে নিয়ে আসছেন হাওর থেকে। তবে শঙ্কার কথা হলো হঠাৎ করে হাওর অঞ্চলে পানি বাড়ছে। যেটা বাড়ছে তার সবগুলোই, এটা তো ওয়ার্ড 50-50 ধান নষ্ট। মোটামুটি কিছু শুকাইতাম পারবো, আর তো যেমন গেছে তো গেছে। হাওর অঞ্চলের কৃষকদের বাঁচাতে সহজ শর্তে ঋণ সহ প্রণোদনা দেওয়ার দাবি সচেতন মহলের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। মোবাইল ফোন ব্যবহার করছিলেন না সে মাদ্রাসা শিক্ষক। গ্রেফতার এড়াতে বারবার স্থান পরিবর্তন করলেও র্যাবের জালে ধরা পড়েন নেত্রকোনায় ছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বার ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ মাহমুদি। ময়মনসিংহ প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, ভোরে গৌরীপুরের সোনমপুর থেকে তাকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করা হয়। আর শিশুটির অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত করা চিকিৎসকের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শিশুটির ডিএনএ রিপোর্টে তথ্য সঠিক নয় বলেও জানিয়েছে র্যাব। মামলার এজাহারে জানা যায়, ওই শিক্ষক মহিলা কওমি মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে। শিশুটি নানার বাড়িতে থেকে সেখানে পড়াশোনা করত। তার মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন। সম্প্রতি মেয়েটি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর জানা যায় সে অন্তঃসত্ত্বা। এরপর তার মা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেফতারের আগে এক ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ দাবি করেন অভিযুক্ত শিক্ষক। কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অতীতের মতো বিশৃঙ্খলা এবার হবে না বলেও আশ্বাস দেন তিনি। পশুর হাটের কারণে যেন জনভোগান্তি না হয় সেদিকে সর্বোচ্চ নজর দেওয়া হবে বলে জানান তিনি। রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী আরও জানান, অনুমোদিত স্থান ছাড়া কোথাও কোনো হাট বসবে না। ঈদ যাত্রা আনন্দময় করতে সচেষ্ট থাকবে সরকার। নগরীর পশুর হাটকে কেন্দ্র করে যানজট নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র্যাব এবং সেনাবাহিনী কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। এ সময় গাবতলী পশুর হাটের আশেপাশের সড়ক যোগাযোগ ব্যবস্থা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী এবং ডিএনসিসি প্রশাসক। বিনিয়োগকারীদের সুবিধার জন্য ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে লজিস্টিক খরচ কমানোর জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ টেক্সটাইল শিল্পে সার্কুলার ট্রানজিশন শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় এবং বিজিএমইএ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির ফলে পোশাক খাতের উদ্যোক্তা এবং ক্রেতা উভয়ের উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশ থেকে তৈরি পোশাক ক্রয়কারী বৃহৎ প্রতিষ্ঠানের প্রতিনিধি, ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে বাণিজ্যমন্ত্রী অর্থনৈতিক ইকোসিস্টেমকে টেকসই করতে পিছিয়ে পড়া দেশগুলোকে সামনের দিকে নিয়ে আসার জন্য উন্নত বিশ্বকে সহায়তা করার আহ্বান জানান। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ প্রসঙ্গ। ঘরের মাটিতে সাদা পোশাকে কখনো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতা হয়নি বাংলাদেশের। এবার সে আক্ষেপ ঘোচাতে চান স্বাগতিকদের হেড কোচ ফিল সিমন্স। এদিকে পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির লক্ষ্যটা আরও উঁচুতে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ তো জিততে চানই, চোখ রাখছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। নিলয় মজুমদারের রিপোর্ট। 2024 সালে পাকিস্তানের মাটিতে প্রথমবার তাদের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতিটা এখনও মনে গেঁথে থাকলেও সেটাকে অতীত বলে এগিয়ে যেতে চান বাংলাদেশের হেড কোচ। এবার দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে নতুন ইতিহাস গড়তে চান ফিল সিমন্স। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করাটা অতীত, সেটা পুরনো হয়ে গেছে। হ্যাঁ, প্রেরণা তো খেলোয়াড়রা পাবেই, তবে ওইটা পাকিস্তানের মাটি ছিল। আমরা এই সিরিজ জিতে নতুন ইতিহাস গড়তে চাই। প্রায় 5 মাস বিরতির পর সাদা পোশাকে বছরের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ। সাদা বলের ব্যস্ততা কাটিয়ে লাল বলে মানিয়ে নিতে খুব বেশি সময় পায়নি নাজমুল হোসেন শান্তর দল। তবে এটা কোনো সমস্যা হিসেবে দেখছেন না বাংলাদেশের কোচ। টেস্ট ক্রিকেট মূলত একটি মানসিক পরিবর্তন, তবে একই সঙ্গে দলে এমন অনেক খেলোয়াড় আছে যারা সাদা বলের ক্রিকেটে ছিল না এবং গত কয়েক মাস ধরে লাল বল নিয়েই কাজ করছে। তাই আমি মনে করি ফরম্যাট পরিবর্তনের এই প্রক্রিয়াটি আপনার ধারণার চেয়েও সহজ হবে। এদিকে বছরের প্রথম টেস্ট খেলতে নামছে পাকিস্তানও। নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ফাইনালের চোখ রেখেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় পাকিস্তান। সবশেষ সিরিজে বাংলাদেশের বিপক্ষে পরাজয়ের দুঃস্বপ্ন ভুলে ঘুরে দাঁড়াতে চান শাহিন আফ্রিদি। যে কোনো দলই তাদের ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষ। আমাদের জন্য আসল ব্যাপার হলো কিভাবে প্রস্তুত হচ্ছি। আমরা পুরো টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে তাকাচ্ছি, শুধু এই সিরিজই লক্ষ্য নয়, কিভাবে ফাইনালে যেতে পারি। দল হিসেবে আমরা এটা বুঝতে পারছি যে এই সংস্করণে সেরা ক্রিকেটটাই খেলতে হবে। আগামী 8ই মে মিরপুর শেরে বাংলায় প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।